আমার ছেলে সিনেমার স্ক্রিপ্ট রাইটার। একদিন তার ল্যাপটপে নতুন স্ক্রিপ্ট দেখতে চাইলাম। ফাইল খুলে দেখি গল্পটা একজন মা এবং ছেলের প্রেমের, যারা সমাজের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চায়। টাইটেল ফরবিডেন লাভ। আমি পড়তে পড়তে কাঁদছিলাম। হঠাৎ ছেলে ঘরে ঢুকে বলল, মা, এই গল্পটা আমার নয়, আমাদের। আমি এটা বাস্তবে চাই। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আমাকে বিয়ে করবে? আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম, চোখে অশ্রু নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলছ, অভিজিৎ? এটা কি রকম পাগলামি? এটা পাগলামি নয় মা, অভিজিৎ আমার পাশে বসল। এটা আমার হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতি। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি গু। কিন্তু আমি তোমার জন্ম দিয়েছি অভিজিৎ, আমি কাঁপা কণ্ঠে বললাম। এটা কিভাবে সম্ভব? আমি জানি মা, অভিজিৎ আমার চোখের দিকে তাকাল। কিন্তু আমার হৃদয় যা বলে আমি তা উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে প্রেম করি, শুধু একজন ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি অবিশ্বাসে তার দিকে তাকিয়ে রইলাম। আমার নিজের সন্তান, যাকে আমি এত যত্ন করে মানুষ করেছি, সে আমাকে এভাবে দেখে। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চিৎকার করে উঠলাম। এটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলো। আমার মাথা খারাপ হয়নি মা, অভিজিৎ আমার হাত ধরল। আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে চাই, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সোহম সেন, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, আদিত্য আর অনিন্দিতা। আদিত্য 18 বছর বয়সী, কলেজে পড়ে। অনিন্দিতা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারটা ছিল খুব সাধারণ, শান্তিপূর্ণ একটা পরিবার। সোহম একটা মাঝারি সাইজের সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর আমি একটা হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করি। আমাদের সংসার ভালোই চলছিল, খুব বড়লোক না হলেও আমরা সুখে ছিলাম। বাচ্চারা বড় হচ্ছিল, সবাই একসাথে ছিলাম। কিন্তু 1 সপ্তাহ আগে যা ঘটল, তাতে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। গত সপ্তাহে সোহমের মা অর্থাৎ আমার শাশুড়ি চন্দনা সেন হঠাৎ মারা গেলেন। এটা আমাদের সবার জন্যই ছিল একটা বড় ধাক্কা। শাশুড়ি আমাদের সাথেই থাকতেন। বয়স হয়েছিল বটে, কিন্তু খুব সুস্থই ছিলেন। রাতে ঘুমাতে গেলেন আর সকালে আর উঠলেন না। শাশুড়ির শেষকৃত্য করার পর আমরা শোকের মধ্যেই ছিলাম। সোহম তার মায়ের জিনিসপত্র গুছিয়ে রাখতে গেল। ওনার ঘরে একটা পুরনো আয়রন ট্রাঙ্ক ছিল, যেটা সবসময় তালাবদ্ধ থাকত। শাশুড়ি কখনো খুলতেন না আমাদের সামনে। সোহম সেই ট্রাঙ্কটা খুলতে গেল, কিন্তু চাবি খুঁজে পেল না। শেষে আমরা সিদ্ধান্ত নিলাম ট্রাঙ্কটা ভেঙে খুলতে হবে। যখন ট্রাঙ্কটা খোলা হলো, আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ কপালে উঠে গেল। ট্রাঙ্কের ভেতরে ছিল একটা ডায়েরি, কিছু পুরনো ছবি, গয়না, আর সবচেয়ে অবাক করা ব্যাপার, প্রায় 1 কোটি টাকার নগদ টাকা। বান্ডিল করা নোট। আমরা বুঝতেই পারছিলাম না এত টাকা শাশুড়ির কাছে কোথা থেকে এলো। সোহম ডায়েরিটা নিয়ে পড়তে বসল। আমিও পাশে বসে দেখছিলাম। ডায়েরির প্রথম পাতাতেই লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি, তাহলে এই ডায়েরিটা আমার ছেলে সোহম আর বোমা মালবিকাকে পড়তে দিও। তবে খেয়াল রাখবে, গোপন রহস্য জানার পর তোমাদের জীবন আর আগের মতো থাকবে না গি। সোহম আর আমি একে অপরের দিকে তাকালাম। ভয় আর কৌতূহল দুটোই ছিল আমাদের চোখে। আমরা পড়তে শুরু করলাম। ডায়েরিতে যা লেখা ছিল তা পড়ে আমাদের মাথা ঘুরে গেল। চন্দনা সেন আসলে চন্দনা সেন নন। তিনি আসলে মিতালি দাশগুপ্ত, একজন বিখ্যাত পুরাতত্ত্ববিদ অঞ্জন দাশগুপ্তের একমাত্র মেয়ে। এটা জেনে আমরা অবাক হয়ে গেলাম, কারণ সোহমকে জন্ম দেওয়ার আগে শাশুড়ি বিধবা হয়ে যান এবং তার পরিবার সম্পর্কে কখনো কিছু বলতেন না। এমনকি সোহমও তার নানানানি বা মায়ের পরিবার সম্পর্কে কিছুই জানত না। ডায়েরিতে লেখা ছিল, অঞ্জন দাশগুপ্ত তার জীবনের শেষ কয়েক বছর ভারতের পূর্ব প্রান্তের এক অজানা জায়গায় একটি গুপ্ত অভিযানে ব্যস্ত ছিলেন। তিনি বলতেন, তিনি এমন একটি প্রাচীন সভ্যতার সন্ধান পেয়েছেন যা ইতিহাসের বইয়ে উল্লেখ নেই। একটি হারিয়ে যাওয়া সভ্যতা, যেখানে অসাধারণ জ্ঞানবিজ্ঞান ও রহস্যময় শক্তি ছিল।
বাবা আমাকে বলতেন, মিতালি, আমি যা খুঁজে পেয়েছি তা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা আমাদের ইতিহাস ও বিশ্বাসকে সম্পূর্ণ বদলে দেবে। আমি তখন কলেজে পড়ি, বাবার কথায় মজা পেতাম। মনে করতাম উনি বুড়ো বয়সে কল্পনার জগতে বাস করছেন। তারপর একদিন দাশগুপ্ত ফিরে এলেন তার অভিযান থেকে। তিনি ফিরলেন কিছু প্রাচীন পাণ্ডুলিপি, অসাধারণ কিছু মূর্তি এবং একটা রহস্যময় বাক্স নিয়ে। বাক্সটার গায়ে ছিল অজানা ভাষায় কিছু লেখা। ডায়েরিতে আরও লেখা ছিল, সেই রাতে দুজন পুরুষ আমাদের বাড়িতে ঢুকল। তারা বাবাকে বলল ওরা সরকারি লোক, বাবার গবেষণার ফলাফল ওদের দিতে হবে। বাবা রাজি হলেন না। তারপর এখানে ডায়েরির পাতা ছিঁড়ে গেছে। কয়েক পাতা পরে আবার লেখা ছিল, আমি পালিয়ে এলাম। বাবা আমাকে যে বাক্সটা দিয়েছিলেন সেটা নিয়ে। তিনি বললেন এটা কারো হাতে না দিতে। আমি আমার নাম বদলে চন্দনা সেন হয়ে গেলাম। বিয়ে করলাম আশিস সেনকে, যিনি আমাকে ভালোবাসতেন কিন্তু আমার অতীত সম্পর্কে কিছুই জানতেন না। সোহম পাতা উল্টাতে থাকল। তারপর আরেকটি অংশে এসে থমকে গেল। আশিস মারা যাওয়ার পর আমি একা হয়ে গেলাম। সোহম তখন পেটে। আমি বুঝতে পারছিলাম ওরা এখনও আমার পেছনে আছে। সেই বাক্স চায়। কিন্তু আমি জানতাম এটা কত বিপজ্জনক। তাই আমি বাক্সটা লুকিয়ে রাখলাম এমন জায়গায় যেখান থেকে কেউ খুঁজে পাবে না। আমরা আরও পড়তে থাকলাম। ডায়েরিতে লেখা ছিল যে শাশুড়ি বাক্সটা একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রেখেছিলেন এবং সেটার অবস্থান জানতেন শুধু তিনি। সেই বাক্সের ভেতরে আছে এমন এক জিনিস যা প্রাচীন কালের একটি সভ্যতার সবচেয়ে বড় রহস্য বহন করে। এটি অসাধারণ ক্ষমতা দিতে পারে, কিন্তু ভুল হাতে পড়লে বিপদ ডেকে আনতে পারে। কি? সোহম শেষ পাতাটা উল্টাল। সেখানে একটা ম্যাপের ছবি আঁকা ছিল, আর নিচে লেখা, যারা খুঁজছে তারা এখনও আছে। সোহম, আমার মৃত্যুর পর তারা হয়তো তোমার কাছে আসবে। সাবধান থেকো। যদি পারো, বাক্সটা খুঁজে বের করো এবং এর রহস্য উদ্ঘাটন করো। এটা তোমার উত্তরাধিকার। সোহম আর আমি অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এত বছর আমরা শাশুড়ির এই গোপন জীবন সম্পর্কে কিছুই জানতাম না। সোহম বলল, মা, তুমি সত্যিই জানতে না এসব? ঠিক সেই মুহূর্তে আমাদের ডোরবেল বেজে উঠল। দরজা খুলে দেখি দুজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। একজন বলল, আমরা মিসেস চন্দনা সেনের সাথে দেখা করতে চাই। সোহম বলল, দুঃখিত, তিনি মারা গেছেন সপ্তাহখানেক আগে। লোকটির মুখ পাল্টে গেল। সে তার সঙ্গীর দিকে একটা অর্থপূর্ণ চাহনি দিল। আমরা আপনাদের সমবেদনা জানাচ্ছি। আসলে আমরা ন্যাশনাল আর্কিওলজিক্যাল সার্ভে থেকে এসেছি। মিসেস সেনের বাবা অঞ্জন দাশগুপ্তের কিছু গবেষণাপত্র আমাদের কাছে আছে, যেগুলো আমরা তাকে ফেরত দিতে এসেছিলাম। সোহম আমার দিকে তাকালো। আমরা দুজনেই বুঝতে পারলাম ব্যাপারটা সন্দেহজনক। এরাই কি সেই লোক যাদের কথা শাশুড়ি ডায়েরিতে লিখেছিলেন? আপনারা কি তার কোনো আত্মীয়? লোকটি জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি তার ছেলে, সোহম জবাব দিল। তাহলে এগুলো আপনারই প্রাপ্য। লোকটি একটা ফোল্ডার বের করল। আমি সোহমের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার কানে এলো অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করে বলছে, বিশ্বাস করো না, ওরা মিথ্যা বলছে। আমি চমকে উঠে চারপাশে তাকালাম। সোহম ফোল্ডারটা নিল। লোকটি বলল, আরও কিছু কাগজপত্র আছে গাড়িতে, নিয়ে আসি বলে সে বাইরে চলে গেল। সোহম, আমি ফিসফিস করে বললাম, আমার মনে হয় এরাই সেই লোক। আমাদের সতর্ক থাকতে হবে। সোহম ফোল্ডারটা খুলল। ভেতরে কিছু কাগজ ছিল, যেগুলোতে অদ্ভুত চিহ্ন ও চিত্র আঁকা। হঠাৎ একটা ছোট কাগজ খসে পড়ল। তুলে দেখি সেটা একটা চিরকুট। তাতে লেখা, রাত 9টায় টেলিফোন করো এই নম্বরে। পরিচয় দিও, আমি মিতালির ছেলে। আমরা একে অপরের দিকে তাকালাম। এই সবই কিছু একটা ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছিল, কিন্তু আমরা কি করব বুঝতে পারছিলাম না। অন্য লোকটি ফিরে এলো একটা ব্যাগ নিয়ে। এগুলো আপনাদের বাবার গবেষণার নোট। আমরা ভেবেছিলাম আপনারা হয়তো রাখতে চাইবেন। সোহম ব্যাগটা নীল। লোকটা একটু ঘোরাঘুরি করে দেখছিল ঘরটা, যেন কিছু খুঁজছে। আপনার মা অনেক কিছু সংগ্রহ করেছিলেন, লোকটি বলল। বিশেষ করে তার বাবার গবেষণা থেকে কিছু জিনিস। আপনি কি জানেন সেগুলো কোথায় আছে? সোহম মাথা নাড়ল। না, আমি জানি না। আমি জানতামই না, মানে আমার নানা পুরাতত্ত্ববিদ ছিলেন। লোকটি একটু হাসল। আপনি কি সত্যি জানতেন না? অঞ্জন দাশগুপ্ত ছিলেন একজন বিখ্যাত পুরাতত্ত্ববিদ। তিনি দাবি করতেন যে তিনি প্রাচীন এক সভ্যতার সন্ধান পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার গবেষণার অনেক দলিল হারিয়ে গেছে।
আমরা সেগুলো সংরক্ষণ করতে চাই। আমি দেখব কিছু পাই কিনা, সোহম বলল। যদি পাই আপনাদের জানাবো গু। লোক দুটি চলে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম ওই নম্বরে ফোন করব। কিন্তু তার আগে শাশুড়ির ডায়েরিতে আঁকা ম্যাপটা দেখে বাক্সটার সন্ধান করব। ম্যাপে দেখা গেল একটি পাহাড়ি এলাকার ছবি। আশেপাশে কিছু অদ্ভুত চিহ্ন ছিল। সোহম আর আমি ভাবতে লাগলাম এটা কোথায় হতে পারে। হঠাৎ আমার মনে পড়ল শাশুড়ির একটা পুরনো ছবি দেখেছিলাম যেখানে তিনি একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন। সেটা ছিল দার্জিলিংয়ের কাছাকাছি কোথাও। সেটা ম্যাপের সাথে অনেকটা মিলে যাচ্ছিল। সেই রাতে ৯টার সময় আমরা চিরকুটে দেওয়া নম্বরে ফোন করলাম। একটা পুরুষকণ্ঠ ভেসে এলো, হ্যালো। সোহম বলল, আমি মিতালির ছেলে গি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর লোকটি বলল, তোমরা বিপদে আছো। যারা আজ এসেছিল তারা সরকারি লোক নয়। ওরা একটা গোপন সংগঠনের সদস্য। সেই সংগঠনের নাম এনিগমা। ওরা তোমার নানার আবিষ্কার করা রহস্যময় বাক্সটি খুঁজছে গু। আপনি কে? সোহম জিজ্ঞেস করল। আমি রাজীব চক্রবর্তী। আমি তোমার নানার সহকারী ছিলাম। আমি মিতালিকে চিনতাম। সে আমাকে বলেছিল যে সে একদিন তার ছেলেকে সবকিছু জানাবে গু। আপনি কি জানেন সেই বাক্সে কি আছে? সোহম জিজ্ঞেস করল। প্রাচীন এক সভ্যতার সবচেয়ে বড় রহস্য, রাজীব বলল। অঞ্জন এটা আবিষ্কার করেছিলেন সিকিমের এক গুহায়। এটা এমন এক শক্তি যা মানুষকে অসাধারণ ক্ষমতা দিতে পারে। কিন্তু ভুল হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। এনিগমা সেই শক্তি চায় গু। আমাদের কি করা উচিত? আমি প্রশ্ন করলাম। তোমরা থাকো কোথায়? রাজীব জানতে চাইল। আমরা ঠিকানা দিলাম। তিনি বললেন আগামীকাল সকালে আমাদের সাথে দেখা করবেন। সেই রাতে আমি আর সোহম ঘুমাতে পারলাম না। আমরা ভাবছিলাম কি করা উচিত। কি আছে সেই বাক্সে যে এত লোক খুঁজছে? শাশুড়ি এত বছর ধরে লুকিয়ে রেখেছিলেন না জানিয়ে। যদি এতই বিপজ্জনক হয় তাহলে কি আমাদের এর খোঁজ করা উচিত? রাত প্রায় ২টোর সময় আমাদের ঘরে একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ জানালার কাছে। আমি আর সোহম দুজনেই চমকে উঠলাম। আমি সোহমকে বললাম, দেখো তো কি। সোহম উঠে জানালার কাছে গেল। হঠাৎ পেছন থেকে একটা কাচের জিনিস ফেলে দেওয়ার শব্দ পেলাম। ঘুরে দেখি আমাদের বেডরুমের দরজায় দুজন লোক দাঁড়িয়ে। একজনের হাতে পিস্তল। নড়াচড়া করবেন না, লোকটি বলল। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাই না। শুধু আমাদের যা দরকার তা দিয়ে দিন গু। সোহম জিজ্ঞেস করল, কি চান আপনারা? অঞ্জন দাশগুপ্তের আবিষ্কার করা বাক্সটা, লোকটি বলল। আমরা জানি চন্দনা সেন আসলে মিতালি দাশগুপ্ত এবং তার কাছে বাক্সটা ছিল। এখন সে মারা গেছে আর বাক্সটা আপনাদের কাছে গিউ। আমাদের কাছে কোনো বাক্স নেই, আমি বললাম। আমরা জানি না কি সেটা গু। লোকটা হাসল, মিসেস সেন, আমরা এত বোকা নই। চন্দনা সেন মারা যাওয়ার পর আপনারা অবশ্যই তার জিনিসপত্র ঘেটেছেন। ডায়েরি পেয়েছেন, ম্যাপ পেয়েছেন গু। সোহম এক পা সামনে এগিয়ে এলো, আপনারা কারা? এনিগমা। ও, আপনি জানেন তাহলে? লোকটা আবার হাসল। হ্যাঁ, আমরা এনিগমার সদস্য। আমরা সেই বাক্সটা চাই যেটা অঞ্জন দাশগুপ্ত আবিষ্কার করেছিলেন গু। আমি সোহমের দিকে তাকালাম। আমাদের কাছে কোনো বাক্স নেই, কিন্তু ম্যাপ আছে। আমি বললাম, আমাদের কাছে শুধু ম্যাপ আছে। আমরা এখনও বাক্সটা খুঁজে পাইনি গি। ম্যাপটা দিন। লোকটা পিস্তল তাক করল। সোহম ম্যাপটা আনতে গেল। আমি ভাবছিলাম কি করা যায়। হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দ হল, যেন কেউ গাড়ি নিয়ে আছড়ে পড়েছে। লোকটা জানালার দিকে ঘুরল এক মুহূর্তের জন্য। সেই সুযোগে আমি টেবিলের উপর থেকে একটা ভারী ফুলদানি তুলে নিয়ে তার মাথায় আঘাত করলাম। লোকটা পড়ে গেল। অন্য লোকটা আমার দিকে ঘুরল, কিন্তু তার আগেই দরজা দিয়ে আরেকজন ঢুকে তাকে আক্রমণ করল। নতুন লোকটিকে আমি চিনি না। সে লোকটিকে অচেতন করে দিয়ে আমাদের দিকে ঘুরল। আমি রাজীব চক্রবর্তী। দ্রুত, আমাদের এখনই যেতে হবে। সোহম ডায়েরি, ম্যাপ আর শাশুড়ির ট্রাঙ্কে পাওয়া টাকা নিয়ে দ্রুত একটা ব্যাগ গুছাল। আমি আদিত্য আর অনিন্দিতাকে ডাকলাম। ওরা ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখছিল সব। আমি বললাম, জলদি, আমাদের বেরোতে হবে গি। রাজীব আমাদের নিয়ে তার গাড়িতে উঠল। গাড়ি ছুটে চলল শহর ছেড়ে। আমরা কোথায় যাচ্ছি? সোহম জিজ্ঞেস করল। দার্জিলিং, রাজীব বললেন। সেখানেই বাক্সটা লুকানো আছে, তাই না? সোহম অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি ছিলাম সেখানে যখন অঞ্জন সেটা আবিষ্কার করেছিলেন।
আমি জানি কতটা বিপজ্জনক এটা। এনিগমার হাতে পড়লে বিপদ হবে। তাহলে এতদিন কোথায় ছিলেন আপনি? আমি জিজ্ঞেস করলাম। শাশুমা কি জানতেন আপনি এখনও বেঁচে আছেন? না, সে ভাবত আমি মারা গেছি, রাজীব বললেন। এনিগমা ভাবত আমি মারা গেছি। এটাই আমার সুরক্ষা ছিল। কিন্তু যখন শুনলাম মিতালি মারা গেছে, আমি বুঝলাম তোমাদের বিপদে পড়তে হবে। গাড়ি ছুটে চলল পাহাড়ি রাস্তা দিয়ে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে তারা ভরা। আমাদের চারপাশে অন্ধকার পাহাড়ের রেখা। আমি ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছে আমাদের জীবন। বাচ্চারা পিছনের সিটে ঘুমিয়ে পড়েছিল। সোহম আর আমি রাজীবের কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারলাম। রাজীব বললেন যে অঞ্জন দাশগুপ্ত সিকিমের এক গুহা থেকে সেই বাক্সটা আবিষ্কার করেছিলেন। তার ভেতরে ছিল এক অদ্ভুত পাথর, যেটা নাকি প্রাচীন লেমুরিয়া সভ্যতার। রাজীব বললেন এই পাথর অসাধারণ ক্ষমতা রাখে। এটা মানুষের মনের শক্তি বাড়াতে পারে এবং এমনকি সময় ও স্থানের বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। অঞ্জন এটা নিয়ে গবেষণা করছিলেন, রাজীব বললেন। কিন্তু তিনি এটার পুরো রহস্য উদ্ঘাটন করার আগেই এনিগমা জেনে ফেলে। তারা এটা চেয়েছিল। তারা বিশ্বাস করে এটা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে। শাশুমা কেন এত বছর ধরে লুকিয়ে রাখলেন এসব? সোহম প্রশ্ন করল। মিতালি ভয় পেয়েছিল, রাজীব বললেন। সে দেখেছিল কিভাবে তার বাবাকে হত্যা করা হয়েছিল। সে জানত তারা তাকেও খুঁজছে। তাই সে আত্মগোপন করেছিল, অন্য নাম নিয়ে। সে বাক্সটা লুকিয়ে রেখেছিল এমন জায়গায় যেখানে শুধু সেই খুঁজে পেতে পারে। পরদিন সকালে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। রাজীব আমাদের নিয়ে গেলেন একটা পুরনো বাড়িতে, যেটা শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের ঢালে অবস্থিত। এটা অঞ্জনের বাড়ি ছিল, রাজীব বললেন। একসময় মিতালি এখানে থাকত। এখন আমি এটা দেখাশোনা করি। বাড়িটা পুরনো ও জীর্ণ ছিল, কিন্তু ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হল, যেন সময় থেমে গেছে। দেয়ালে টাঙানো ছিল পুরনো ছবি, প্রাচীন মূর্তি ও পাণ্ডুলিপির ফটো। শাশুমার ম্যাপে দেখাচ্ছে বাক্সটা এখান থেকে কিছু দূরে, পাহাড়ের উপরে একটা গুহায় লুকানো, সোহম বলল। রাজীব ম্যাপটা দেখলেন। হ্যাঁ, আমি জানি এই জায়গাটা। এটা একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। আমরা আজই যাব, কিন্তু তার আগে তোমাদের বিশ্রাম দরকার। সেদিন আমরা বিশ্রাম নিলাম। আদিত্য আর অনিন্দিতা অবাক হয়ে এই নতুন জায়গা দেখছিল। ওরা এখনও পুরোপুরি বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু ওদের বলেছিলাম এটা একটা জরুরি ভ্রমণ, একটা পারিবারিক রহস্য খোঁজার জন্য। পরদিন সকালে আমরা রওনা দিলাম। রাজীব, সোহম, আদিত্য, অনিন্দিতা আর আমি 5 জন মিলে চললাম পাহাড়ি পথে। ম্যাপ অনুসরণ করে আমরা পৌঁছে গেলাম একটা ছোট মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। পুরনো পাথর দিয়ে তৈরি, প্রায় ভেঙে গেছে, কিন্তু এখনও কিছু অংশ দাঁড়িয়ে আছে। এটা প্রায় 1000 বছরের পুরনো, রাজীব বললেন। এখানে ছিল একটা প্রাচীন সম্প্রদায়, যারা আলোকের রক্ষক নামে পরিচিত ছিল। তারা বিশ্বাস করত একটা বিশেষ পাথর আছে যা অলৌকিক ক্ষমতা রাখে। সেটাই কি যেটা শাশুমা লুকিয়ে রেখেছিলেন? সোহম জিজ্ঞেস করল। রাজীব মাথা নাড়লেন। হ্যাঁ। অঞ্জন এটা আবিষ্কার করেছিলেন একটা গুহায়, মন্দিরের নিচে। তিনি এটাকে লেমুরিয়ান স্টোন নাম দিয়েছিলেন। আমরা মন্দিরের চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ অনিন্দিতা ডাক দিল, মা দেখো, এখানে একটা দরজা আছে। আমরা সবাই তার কাছে গেলাম। মন্দিরের পেছনে ঝোপঝাড়ের আড়ালে ছিল একটা ছোট পাথরের দরজা। সেটা খুলতে গিয়ে দেখি তালাবদ্ধ। এটাই, রাজীব উত্তেজিত হয়ে বললেন। এটাই সেই গুহার প্রবেশপথ। সোহম হতাশ হয়ে বলল, কিন্তু এটা তো বন্ধ। আমাদের কাছে চাবি নেই। রাজীব একটু ভেবে বললেন, একটা উপায় আছে। ম্যাপে কিছু চিহ্ন আছে, সেগুলো হতে পারে তালা খোলার সংকেত। আমরা ম্যাপটা আবার দেখলাম। একপাশে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। তালার উপরে দেখি একটা পাথর বসানো, যার উপর একই ধরনের চিহ্ন। রাজীব চিহ্নগুলো পড়তে চেষ্টা করলেন। এগুলো প্রাচীন ভাষার অক্ষর। এগুলো একটা ক্রম বোঝাচ্ছে। আমাদের এই পাথরগুলো ঠিক সেই ক্রমে টিপতে হবে। সোহম ম্যাপ থেকে ক্রমটা পড়ল, আর রাজীব সেই অনুসারে পাথরগুলো টিপলেন। শেষ পাথর টেপার সাথে সাথে একটা অদ্ভুত শব্দ হল, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আমরা সবাই অবাক হয়ে দেখছিলাম। দরজার ওপাশে ছিল একটা অন্ধকার সিঁড়ি, যা নেমে গেছে মাটির নিচে। আমরা যাব? অনিন্দিতা একটু ভয় পেয়ে জিজ্ঞেস করল। আমি ওর হাত ধরলাম। হ্যাঁ, আমরা সবাই একসাথে যাব। ভয় নেই। রাজীবের কাছে একটা টর্চ ছিল।
তিনি আগে আগে চললেন, আমরা পেছনে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আমরা একটা বিশাল গুহায় পৌঁছে গেলাম। গুহার দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। টর্চের আলো দেখা যাচ্ছিল তারার মতো আকৃতির মানুষ, অদ্ভুত যানবাহন, আর আকাশে উড়ন্ত শহর। এগুলো কি? আদিত্য জিজ্ঞেস করল। প্রাচীন লেমুরিয়া সভ্যতার চিত্র, রাজীব ব্যাখ্যা করলেন। ওরা ছিল অতি উন্নত। এমন প্রযুক্তি ছিল যা আমরা এখনও কল্পনাও করতে পারি না গে। আমরা গুহার ভেতরে আরও এগোতে লাগলাম। হঠাৎ সামনে দেখলাম একটা ছোট মন্দিরের মতো কাঠামো। তার মাঝখানে ছিল একটা পাথরের বেদি। ওটাই বাক্সটা, রাজীব আঙুল দিয়ে দেখালেন। বেদির উপরে ছিল একটা ছোট পাথরের বাক্স, অদ্ভুত নকশায় খোদাই করা। আমরা এগিয়ে গেলাম। সোহম বাক্সটা তুলে নিল। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, রাজীব তাড়া দিলেন। এনিগমা যে কোনো সময় এসে পড়তে পারে গু। কিন্তু আমরা ফিরে যাওয়ার জন্য ঘুরতেই দেখি গুহার প্রবেশপথে দাঁড়িয়ে আছে ৩ জন লোক। তাদের হাতে অস্ত্র। ধন্যবাদ, রাজীব একজন এগিয়ে এসে বলল। তুমি আমাদের বাক্সটা খুঁজে দিলে গু। রাজীব বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কারা তোমরা? আমি ডকসেন, এনিগমার প্রধান, লোকটি বলল। আমরা বহুদিন ধরে এই বাক্সটা খুঁজছি। এবার দাও এটা গু। সোহম বাক্সটা আরও শক্ত করে ধরে রাখল। না, এটা আমার নানার আবিষ্কার। এটা আমাদের পারিবারিক সম্পত্তি গু। ডকসেন হাসলেন, আমি ভেবেছিলাম রাজীব তোমাদের সব কিছু বলেছে। আসলে তোমার নানা অঞ্জন আমাদের সঙ্গেই কাজ করতেন। তিনি এনিগমার সদস্য ছিলেন। কিন্তু তিনি যখন বাক্সটা আবিষ্কার করলেন, তখন তিনি এটা নিজের কাছে রাখতে চাইলেন। সেটা আমরা মেনে নিতে পারিনি গি। আমরা অবাক হয়ে তাকালাম রাজীবের দিকে। তিনি বললেন, সে মিথ্যা কথা বলছে। অঞ্জন এনিগমার সদস্য ছিলেন, এটা ঠিক। কিন্তু যখন তিনি জানতে পারলেন এনিগমার আসল উদ্দেশ্য, তিনি ত্যাগ করলেন। তারা চায় লেমুরিয়ান স্টোন ব্যবহার করে মানুষের মন নিয়ন্ত্রণ করতে। এটা অতি বিপজ্জনক। তোমরা বোঝো না, ডকসেন বললেন। এই পাথর দিয়ে আমরা পৃথিবীতে শান্তি আনতে পারি। কেউ আর যুদ্ধ করবে না, হিংসা হবে না। সবাই একসাথে থাকবে, একই চিন্তাধারায়। এটা শান্তি নয়, দাসত্ব, রাজীব প্রতিবাদ করলেন। ডকসেন তার লোকদের ইশারা করলেন। বাক্সটা নিয়ে এসো। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ আদিত্য চিৎকার করে উঠল, দেখো দেয়ালগুলো। আমরা সবাই দেখলাম গুহার দেয়ালে আঁকা চিত্রগুলো জ্বলজ্বল করতে শুরু করেছে। বাক্সটা থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে আসছে। সোহম অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? বাক্সটা খুলে যাচ্ছে, রাজীব বললেন। লেমুরিয়ান স্টোন জেগে উঠছে। বাক্সটা হঠাৎ সোহমের হাত থেকে উপরে উঠে ভাসতে লাগল। এটা খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা উজ্জ্বল, নীলাভ আলোর গোলক। সেই আলো সারা গুহা জুড়ে ছড়িয়ে পড়ল। আমি অনুভব করলাম যেন কেউ আমার মাথার ভেতরে কথা বলছে, একটা মৃদু, ধীর কণ্ঠস্বর। আমরা লেমুরিয়ার রক্ষক, কণ্ঠস্বর বলল। আমরা লক্ষ বছর ধরে অপেক্ষা করছি উপযুক্ত মানুষের জন্য। অঞ্জন দাশগুপ্ত, তার মেয়ে মিতালি, এবং এখন তার নাতিনাতনীরা এসেছে আমাদের জ্ঞান গ্রহণ করতে গু। আমি দেখলাম সবার চোখেই বিস্ময়। এনিগমার লোকেরাও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই জ্ঞান অতি শক্তিশালী, কণ্ঠস্বর আবার বলল। এটা শুধু মানবজাতির মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার জন্য নয় গে। আলোর গোলকটা এবার ডকসেনের দিকে এগিয়ে গেল। তোমার হৃদয়ে লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা। তুমি এই জ্ঞান পাওয়ার যোগ্য নও। ডকসেন পেছনে হটতে লাগলেন, না না, তোমরা বুঝতে পারছ না। আমরা মানবজাতির ভালোর জন্যই এটা চাই। মিথ্যা, কণ্ঠস্বর গর্জে উঠল। গুহাটা কাঁপতে শুরু করল। এখান থেকে পালাও, রাজীব চিৎকার করে উঠলেন। গুহাটা ধসে পড়তে যাচ্ছে। আমরা দৌড়াতে শুরু করলাম। ডকসেন ও তার লোকেরাও দৌড়াচ্ছিল। কিন্তু তারা বেশি দূর যেতে পারল না। পাথরের বড় বড় টুকরো পড়ে তাদের চাপা দিল। আমরা কোনোরকমে বাইরে বেরিয়ে আসতে পারলাম, রাজীব, সোহম, আদিত্য, অনিন্দিতা আর আমি। কিন্তু আলোর গোলকটাও আমাদের অনুসরণ করে বাইরে এসেছিল। আহ!